প্রিয় শিক্ষার্থী, সামানকতি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদের সুস্বাস্থ্য আমরা কামনা করি। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে উপস্থিত হয়েছি আয়েশা আক্তার, সহকারী সিনিয়র শিক্ষিকা বিজ্ঞান, সামানকতি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়, শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর। শিক্ষার্থীরা, আজকে আমি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের ক্লাস নিব। তো তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো এবং যারা পরীক্ষার্থী, তোমরা তোমাদের জীববিজ্ঞান বই নিয়ে আজকের ক্লাসটি করার জন্য প্রস্তুত হও। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার গত দুই সপ্তাহে এই অধ্যায়ের উপরেই ক্লাস দিয়েছে, তোমরা আশা করি দেখেছো। আজকে আমি একটি নতুন ক্লাস নিব। তো তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবে এবং তোমাদের বন্ধুদেরকে এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে তোমরা সবাই ক্লাসটি দেখে উপকৃত হও। তো শিক্ষার্থীরা, আসো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই ছবিটা কি তোমাদের কোনো বইতে আছে? তোমরা কি এই ছবিটার সাথে দেখেছো? এই ছবিটি তোমাদের কোন চ্যাপ্টারে আছে? পরাগায়ন চ্যাপ্টারে, তাই না? পরাগায়নের মধ্যে আছে এই যে একটি মৌমাছি একটা ফুল থেকে আরেকটি ফুলে উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, মধু খাচ্ছে। এক্ষেত্রে ফুলের মধ্যে একটি ক্রিয়া সংঘটিত হয়, সেটার নাম হলো কি? পরাগায়ন। সেটার নাম হলো পরাগায়ন। এখন আমরা যদি এই মৌমাছিটাকে সরিয়ে দিই, মৌমাছিটিকে বাদ দিয়ে দিই, তাহলে এখন এই প্রক্রিয়াটি কি ঘটবে? আমরা যদি মৌমাছিটাকে এখানে সম্পূর্ণ বাদ দিয়ে দিই, তাহলে ফুলের মধ্যে কিভাবে কোন প্রক্রিয়া ঘটবে? এক্ষেত্রে উদ্ভিদ এবং প্রাণী কিভাবে নির্ভরশীল হবে? এখানে মৌমাছি দ্বারা তো ফুলের পরাগায়নের জন্য নির্ভরশীল, তাই না? তাহলে আমরা যদি মৌমাছিটাকে সরিয়ে দিই, তাহলে এক্ষেত্রে কি পরাগায়ন ঘটবে? এক্ষেত্রে পরাগায়ন ঘটবে না। কিন্তু উদ্ভিদ এবং প্রাণী একে অন্যের উপর নির্ভরশীল। সেটা কিভাবে হচ্ছে? সপুষ্পক উদ্ভিদ পর পরাগায়নের জন্য কীট পতঙ্গের উপর নির্ভরশীল, কিন্তু স্বপরাগায়নের জন্য না। পর পরাগায়নের ক্ষেত্রে কীট পতঙ্গের উপর নির্ভরশীল। তাহলে আমরা আজকে শিখব বিভিন্ন জীবের মধ্যে মিথস্ক্রিয়া, আন্তঃনির্ভরশীলতা এবং পরিবেশের ভারসাম্যতা। শিক্ষার্থীরা, এই ক্লাস শেষে আমরা কি কি শিখব? মিথস্ক্রিয়া কি তা তোমরা বর্ণনা করতে পারবে, দু ধরনের আন্তঃনির্ভরশীলতা বর্ণনা করতে পারবে, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, পরিবেশের ভারসাম্য রক্ষার পদ্ধতি তোমরা নির্ধারণ করতে পারবে। এই চারটি প্রশ্নের উত্তর আজকে আমরা এই ক্লাসের মধ্যে দেখব। তোমরা তোমাদের বইগুলো মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি, তাই না? একটি উদ্ভিদ এবং প্রাণী দেখতে পাচ্ছি। এখানে তোমরা লক্ষ্য করো, এই প্রাণীটি কি নির্গত করতেছে? কার্বন ডাই অক্সাইড। আর এই কার্বন ডাই অক্সাইড কে গ্রহণ করতেছে? উদ্ভিদ। বিনিময়ে উদ্ভিদ কি ত্যাগ করতেছে? অক্সিজেন। আর সেই অক্সিজেন কে গ্রহণ করতেছে? প্রাণী। এক্ষেত্রে উদ্ভিদ এবং প্রাণী পরস্পরের উপর কিভাবে নির্ভরশীল? এক্ষেত্রে উদ্ভিদ এবং প্রাণী কি পরস্পরের উপর নির্ভরশীল? আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি দুইটি জীবই পরস্পরের উপর নির্ভরশীল। উদ্ভিদটি প্রাণীর উপর নির্ভরশীল এবং প্রাণী এবং উদ্ভিদের উপর নির্ভরশীল। এক্ষেত্রে পারস্পরিক সংযোগ এবং নির্ভরশীলতা বিদ্যমান। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটি বড় গাছের উপর আরো কিছু ছোট ছোট গাছ জন্মে আছে। আর জন্মে আছে, সেখানে বড় গাছের কোনো ক্ষতি হচ্ছে না। বিনিময়ে ছোট গাছগুলো বেঁচে আছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? সহাবস্থানকারী দুইটি উদ্ভিদের মধ্যেই ক্রিয়া বিক্রিয়া ঘটছে এবং সবাই উপভোগ
উপকৃত হচ্ছে, তাদের মধ্যে একটা ক্রিয়া বিক্রিয়া ঘটছে এবং পরস্পর উপকৃত হচ্ছে, তাই না? একে বলা হয় মিউচুয়ালিজম, এটার ক্ষেত্রে ধনাত্মক আন্তঃক্রিয়া। আর এখানে আমরা আরো একটি চিত্র দেখতে পাচ্ছি যে পাখি একটি উদ্ভিদের ফল খাচ্ছে, তাই না? এক্ষেত্রে সে ফল খেয়ে বেঁচে আছে, কিন্তু উদ্ভিদের কোনো ক্ষতি হচ্ছে না। এই পাখিটি যখন মলত্যাগ করে তখন এই ফলের বীজ সে কি করে, মলত্যাগের সাথে নির্গত করে, আর এই বীজ থেকে আবার গাছ হয়। তাহলে এক্ষেত্রে কেউই ক্ষতিগ্রস্ত হচ্ছে না। মিথস্ক্রিয়া অংশগ্রহণকারী জীবগুলো স্বয়ং সম্পূর্ণ নয়। কেন? মিথস্ক্রিয়া যে অংশগ্রহণকারী জীবগুলো এরা কেউই স্বয়ং সম্পূর্ণ নয়, একটি আরেকটির উপর নির্ভরশীল। আমরা এখানে আরো দুইটা চিত্র দেখতে পাচ্ছি। প্রথম চিত্র কি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, একটি ফুল, ফুলে কি আছে, প্রজাপতি বসে আছে, প্রজাপতিটা ফুল থেকে মধু খাচ্ছে। এই ক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করো, এখানে কি ফুলের কোনো ক্ষতি হচ্ছে না ফুলের উপকার হচ্ছে? এক্ষেত্রে ফুলের কি হচ্ছে, উপকার হচ্ছে, পরাগায়ন সংঘটিত হচ্ছে। আর পরাগায়নের কারণে ফুলে ফল তৈরি হয়, বীজ তৈরি হয়। এক্ষেত্রে ফুলের মধ্যে কি উপকার মানে উপকৃত হওয়ার সম্ভাবনাই বেশি ফুলটি। আর প্রজাপতিটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ফুলের মধু খেয়ে সে বেঁচে আছে। তাহলে শিক্ষার্থীরা দুইটি জীবে এখানে উপকৃত হচ্ছে, কেউই ক্ষতিগ্রস্ত হচ্ছে না। কিন্তু দ্বিতীয় চিত্রটা তোমরা লক্ষ্য করো, এক্ষেত্রে যে স্বর্ণলতা উদ্ভিদ এই যে গাছের উপর জন্মায় আছে, এক্ষেত্রে নিচে স্বর্ণলতার নিচের যে উদ্ভিদটার আছে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে আলো বাতাস পাচ্ছে না বলে একসময় সে মরে যায়, কিন্তু স্বর্ণলতা সে বেঁচে থাকে। তাহলে শিক্ষার্থীরা দুইটি চিত্রের মধ্যে দুই ধরনের সম্পর্ক বিদ্যমান। তাহলে প্রথমটাকে আমরা বলতে পারি কি, এখানে আমরা একজন বিজ্ঞানীকে দেখতে পাচ্ছি, তোমরা কি বলতে পারো উনি কে? উনি হলেন পরিবেশ বিজ্ঞানী উডাম। পরিবেশ বিজ্ঞানী কি? উডাম। এই উডামের মধ্যে সম্পর্ক, আন্তঃসম্পর্ক দু ধরনের, একটা হলো ধনাত্মক আন্তঃক্রিয়া আর একটা হলো ঋণাত্মক আন্তঃক্রিয়া। ধনাত্মক আন্তঃক্রিয়া আর কি ঋণাত্মক আন্তঃক্রিয়া। আমরা দু ধরনের আন্তঃক্রিয়া দেখলাম। ধনাত্মক আন্তঃক্রিয়াটা কি, যে ক্ষেত্রে দুইটি জীবেই উপকৃত হবে, কেউই ক্ষতিগ্রস্ত হবে না, এটা হলো ধনাত্মক আন্তঃক্রিয়া। ঋণাত্মক আন্তঃক্রিয়া আবার তিন ধরনের, শোষণ, তারপরে আছে প্রতিযোগিতা, তারপরে আছে অ্যান্টিবায়োসিস। এটা হলো ঋণাত্মক আন্তঃক্রিয়া। শিক্ষার্থীরা আমরা এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছি, তোমরা এই ছবিটা ভালোভাবে লক্ষ্য করো। এখানে কি দেখা যাচ্ছে, আমরা সিম জাতীয় উদ্ভিদের মূলের মধ্যে কিছু গোল গোল অংশ দেখতে পাচ্ছি। তোমরা কি জানো এই গোল অংশটার নাম কি? এই গোল অংশগুলো হলো নোডিউল। গোল অংশগুলো কি? নোডিউল। এই নোডিউলের মূলের মধ্যে, নোডিউলের ভিতরে থাকে এক ধরনের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটার নাম হলো রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এই নোডিউলের ভিতরে অবস্থান করে এবং নাইট্রোজেন সংবন্ধন করে বাতাস থেকে, যার কারণে সিম জাতীয় উদ্ভিদ কি ফলন বৃদ্ধি পায়। নাইট্রোজেন আবদ্ধ থাকার কারণে তার কি হয়, ফলন বেড়ে যায়। তাহলে এখানে সিম জাতীয় উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া কে কিভাবে উপকৃত হচ্ছে? সিম জাতীয় উদ্ভিদ কি হচ্ছে, নাইট্রোজেনের সংবন্ধন হওয়ার কারণে সে তার ফুল মানে ফুল ফল বেশি ধরে। আর বিনিময়ে ব্যাকটেরিয়াটা কি করে, যে শর্করা জাতীয় উদ্ভিদ সিম গাছে জমা থাকে, শর্করা তৈরি করে, এই শর্করাটা সে খেয়ে বেঁচে থাকে, এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা। তাহলে এক্ষেত্রে দুইটি জীবে কি হচ্ছে, উপকৃত হচ্ছে। তাহলে এটাকে আমরা বলতে পারি কি ধনাত্মক আন্তঃক্রিয়া। এটা হলো কি ধনাত্মক আন্তঃক্রিয়া। আবার এখানে কি হচ্ছে,
আমরা একটা সাদা চিত্র দেখতে পাচ্ছি, কিছু সাদা সাদা উদ্ভিদ। এগুলো হলো কি লাইকেন, এগুলোর নাম লাইকেন। এই লাইকেনটা কিভাবে তৈরি হচ্ছে? ছত্রাক এবং শৈবালের সহাবস্থানের কারণে। ছত্রাক এবং শৈবালের কি সহাবস্থানের কারণে লাইকেন তৈরি হয়। ছত্রাক এবং শৈবাল মিলে একত্রিত হয়ে লাইকেন তৈরি হয়। তাহলে এক্ষেত্রে লাইকেন উদ্ভিদের বাকলে অবস্থান করছে, কিন্তু লাইকেন সে পুষ্টি সংগ্রহ করছে উদ্ভিদ থেকে। আর উদ্ভিদও আবার লাইকেনটা থাকার কারণে তার এই অংশটা মানে শীতল অবস্থান করে, কোনো ক্ষতিগ্রস্ত হয় না, উদ্ভিদের কোনো কি হয় না, ক্ষতি হয় না, দুইটি উপকৃত হয়। এই ক্ষেত্রে এটা হলো ধনাত্মক আন্তঃক্রিয়া, মিউচুয়ালিজম। আমরা এর ক্ষেত্রে বলতে পারি এটাকে কি মিউচুয়ালিজম, অর্থাৎ দুইটি জীবই কি হচ্ছে উপকৃত হচ্ছে, কোনো জীবই ক্ষতিগ্রস্ত হয় না। এটা হলো মিউচুয়ালিজম, অর্থাৎ যে জীবটা আরেকটা জীবের উপর অবস্থান করবে সে উপকৃত হবে, বিনিময়ে যে পোষক কোনো ক্ষতিগ্রস্ত হয় না। এটাকে আমরা বলতে পারি কি মিউচুয়ালিজম, দুইটি জীবই উপকৃত হয়। শিক্ষার্থীরা এখানে আমরা আরেকটি চিত্র দেখতে পাচ্ছি, তোমরা লক্ষ্য করো। এই যে রুইন উদ্ভিদ মানে পরাশ্রয়ী উদ্ভিদ, এই পরাশ্রয়ী উদ্ভিদের মূল কোথায়? মূল কিন্তু মাটিতে আবদ্ধ। তাহলে এখানে কে উপকৃত হচ্ছে, কিভাবে হচ্ছে? এখানে পরাশ্রয়ী উদ্ভিদটা উপকৃত হচ্ছে কিভাবে হচ্ছে? সে এই বড় বৃক্ষটাকে বেয়ে উপরে উঠছে। তাহলে এক্ষেত্রে পরাশ্রয়ী উদ্ভিদটা সে আলো বাতাস পেয়ে উপকৃত হয়, কিন্তু যে আশ্রয়দানকারী উদ্ভিদের কোনো ক্ষতি হয় না। লতানো উদ্ভিদটি বড় গাছের কি কোনো ক্ষতি করতে পারছে? এই বড় গাছের কোনো ক্ষতি এখানে হবে না। আবার এখানে আমরা আরেকটি পরাশ্রয়ী উদ্ভিদ দেখতে পাচ্ছি, হ্যাঁ, রোহিণী উদ্ভিদ। এই পরাশ্রয়ী উদ্ভিদটা কি করছে? অন্য বড় একটা গাছের উপর অবস্থান করে সে আলো বাতাস প্রকৃতি থেকে গ্রহণ করে বেঁচে থাকে, কিন্তু বিনিময়ে আশ্রয়দানকারী উদ্ভিদের কোনো ক্ষতি হয় না। এই সম্পর্ককে আমরা বলতে পারি কমনস্টেলিজম, অর্থাৎ একটি জীব উপকৃত হয়, অন্য জীবের উপকার না হলেও কোনো ক্ষতি হয় না। এই ধরনের সম্পর্ককে আমরা বলতে পারি কমনস্টেলিজম। এই যে শিক্ষার্থীরা এখানে একটা চিত্র, তোমরা বলো দেখি এটা কি মিউচুয়ালিজম না কমনস্টেলিজম? যে গরুটির উপর একটি কাক বসে আছে, তাই না? এক্ষেত্রে কাক খাবারের সন্ধান করতেছে আর গরুটি শুয়ে আছে। এক্ষেত্রে কি গরুটির কোনো ক্ষতি হচ্ছে? যে কাক বসে আছে এক্ষেত্রে গরুটির কি কোনো ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে না, কিন্তু কাকের উপকার হচ্ছে, সে উপর থেকে দেখতে পাচ্ছে কোথায় তার খাবার আছে, তাই না? প্রাণীর এই দুটির এই সম্পর্ক কি, এটাকে আমরা বলতে পারি কমনস্টেলিজম। আবার এখানে কি হচ্ছে? স্বর্ণলতা উদ্ভিদ তার অন্য একটি গাছের উপর অবস্থান করতেছে। এক্ষেত্রে স্বর্ণলতার বেঁচে থাকার কৌশলটা কি? কি করে? সে যে তার কিছু একটা অঙ্গ আছে, এটার নাম হলো হুস্টোরিয়া। এটার নাম কি? হুস্টোরিয়া। এই হুস্টোরিয়ামের সাহায্যে সে উদ্ভিদের পরিবহন কলা থেকে হুস্টোরিয়ামটা সে উদ্ভিদের কাণ্ডের মধ্যে ঢুকিয়ে দেয়। হ্যাঁ, সে এর থেকে পরিবহন কলা থেকে সে কি করে? পুষ্টি সংগ্রহ করে। উদ্ভিদের পরিবহন কলা থেকে সে পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে। এর ফলে পোষক মানে আশ্রয়দানকারী যে উদ্ভিদটা এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এটার নাম হলো শোষণ। এই সম্পর্কটার নাম কি? শোষণ। আমরা ঋণাত্মক আন্তঃক্রিয়া আলোচনা করছি। ঋণাত্মক আন্তঃক্রিয়া তিন ধরনের: শোষণ, প্রতিযোগিতা এবং অ্যান্টিবায়োসিস। আর এটা কি? এখানে আমরা কিছু বড় বড় উদ্ভিদ দেখতে পাচ্ছি, আর বড় বড় উদ্ভিদের নিচে কিছু ছোট উদ্ভিদ জন্মেছে। হ্যাঁ, এই ছোট উদ্ভিদগুলো আলো বাতাসের কারণে একসময় কি হয়? বিতাড়িত হয়ে যায়, কিন্তু বড় উদ্ভিদগুলো সে এখানে প্রতিযোগিতা করে টিকে থাকে। অর্থাৎ ছোট উদ্ভিদের
বড় উদ্ভিদগুলোর কারণে ছোট উদ্ভিদগুলো আলো বাতাস পায় না, সে প্রতিযোগিতা থেকে বিতাড়িত হয়। অর্থাৎ প্রতিযোগিতাটা হলো এরকম যে প্রতিযোগিতা করতে পারবে সেই দিকে থাকে আর অন্যরা কি হয়, বিতাড়িত হয়। তাহলে এই সম্পর্কটার নাম হলো প্রতিযোগিতা। এটার নাম কি? প্রতিযোগিতা। আমরা এখানে কিছু ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি। বাঁধাকপি কোষ থেকে, আমাদের কোষ থেকে কিছু জৈব রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। এই জৈব রাসায়নিক পদার্থের কারণে আমাদের কোনো কোনো কোষ ক্ষতিগ্রস্ত হয়, আবার কোনো কোনো কোষের স্বাভাবিক বৃদ্ধি ঘটে। তাহলে ক অংশ ধ্বংস হচ্ছে কেন? কারণ এখানে ক অংশ কি হচ্ছে, জৈব রাসায়নিক পদার্থের মিশ্রিত হওয়ার কারণে সে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এই সম্পর্কটা আমরা বলতে পারি অ্যান্টিবায়োসিস। অর্থাৎ একটি জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে যদি অন্য জীবের বৃদ্ধি বা ক্ষতিগ্রস্ত হয় বা মৃত্যু হয়, তখন এই সম্পর্ককে বলা হয় অ্যান্টিবায়োসিস। তাহলে শিক্ষার্থীরা আমরা কয় ধরনের আন্তঃক্রিয়া দেখলাম? ঋণাত্মক আন্তঃক্রিয়া কয় ধরনের? 3 ধরনের। আমরা এখানে 3 ধরনের আন্তঃক্রিয়া দেখতে পাচ্ছি। দেখো, প্রথম আন্তঃক্রিয়াটার নাম কি? যে স্বর্ণলতা উদ্ভিদ, এটার নাম। তারপরে দ্বিতীয় আন্তঃক্রিয়াটা, এখানে দৌড় প্রতিযোগিতা হচ্ছে, লাল ম্যান প্রথম হয়েছে, সেকেন্ড, থার্ড, আর অন্যরা সব বিতাড়িত হয়েছে, তাই না? আর অ্যান্টিবায়োসিস, এখানে অ্যান্টিবায়োসিস তৈরি হচ্ছে। অণুজীব জগতে এরকম সম্পর্কই বেশি। অ্যান্টিবায়োসিস সম্পর্কটা সাধারণত অণুজীবের মধ্যে হয়। তাহলে ঋণাত্মক আন্তঃক্রিয়া কয় ধরনের? 3 ধরনের: শোষণ, প্রতিযোগিতা এবং অ্যান্টিবায়োসিস। বিভিন্ন জীবের মধ্যে ক্রিয়া বিক্রিয়া হচ্ছে, কেউ লাভবান হচ্ছে, কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবেই পরিবেশের ভারসাম্য বজায় থাকে। এবার চিত্র দুটি তোমরা তুলনা করো, এখানে কি ঘটতে চলছে। আমরা প্রথম চিত্রে কি দেখতে পাচ্ছি? কারখানা থেকে, গাড়ি থেকে কি নির্গত হচ্ছে? কার্বন ডাই অক্সাইড। আর এই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ গ্রহণ করছে, কিন্তু সেই পরিমাণে উদ্ভিদ নেই। উদ্ভিদ কি হচ্ছে? জীব জগতের কারণে কি হচ্ছে? বিলীন হয়ে যাচ্ছে, যার কারণে পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের একটি কাজ, ক্রমবর্ধমান জনসংখ্যার বিভিন্ন চাহিদা মেটানোর জন্য কিভাবে প্রাকৃতিক উপাদানগুলো বিনষ্ট হচ্ছে, এটা তোমরা লিখবে। শিক্ষার্থীরা, এবার আসো আমরা যে এতক্ষণ ক্লাসটা করলাম, সেই ক্লাসের উপর কিছু আলোচনা, মানে মূল্যায়ন। মিউচুয়ালিজম কি? তোমরা একটু চেষ্টা করো এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য, যে মিউচুয়ালিজম কি। তারপরে আছে কমার্শিয়ালিজমের একটি উদাহরণ দাও। কমার্শিয়ালিজমের উদাহরণ আমরা কি দিতে পারি? স্বর্ণলতা উদ্ভিদ, তাই না? তারপরে আছে রোহিণী উদ্ভিদ, পরাশ্রয়ী উদ্ভিদ। এখানে শিক্ষার্থীরা একটা ছবি তোমরা লক্ষ্য করো, এখানে কি দেখা যাচ্ছে? যে সূর্যের আলো একটি কাচের ঘরের মধ্যে ঢুকছে, কিন্তু বের হতে পারছে না। অর্থাৎ এটা একটা গ্রিন হাউস ঘর। এই গ্রিন হাউসের মধ্যে ফসল উৎপাদন করা হয়। আর এখানে প্রথম চিত্রের সাথে এর মিল কিভাবে করবে? প্রথম চিত্রের সাথে কি এর মিল আছে? যে কার্বন ডাই অক্সাইড পরিবেশে, গাড়ি ঘোড়া থেকে এবং গাছপালা কেটে ফেলার কারণে পরিবেশে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড পরিমাণ বাড়ছে, যার কারণে পরিবেশে কি হচ্ছে? ভারসাম্য নষ্ট হচ্ছে, তৈরি হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। তাহলে প্রথম চিত্রের সাথে মিল কিভাবে করবে? এর থেকে পরিত্রাণের উপায় কি হতে পারে? এটা তোমরা বাড়িতে আলোচনা করবে। শিক্ষার্থীরা, এবার তোমাদের একটি বাড়ির কাজ, পরিবেশ সংরক্ষণে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় তোমরা বর্ণনা করো। তাহলে এই প্রশ্নটা তোমরা লিখতে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? কি কি শিখেছি? মিউচুয়ালিজম কি, কমার্শিয়ালিজম কি, রাইজোবিয়াম কি, নাইট্রোজেন সংবন্ধন কিভাবে হয়, এবং অস্ট্রেলিয়া কি। তাহলে এই সংজ্ঞাগুলো তোমরা তোমাদের বই থেকে মিউচুয়ালিজম, কমার্শিয়ালিজম এগুলো ভালো করে শিখে নিবে ও
অ্যাগ্রোস্টোরিয়া কি, কিভাবে মাটিতে নাইট্রোজেন সিম জাতীয় উদ্ভিদের মূলে নাইট্রোজেন সংবন্ধন হয়, এটা তোমরা শিখে নেবে। তো শিক্ষার্থীরা, তোমরা এই করোনাকালীন সময়ে, করোনা মহামারীর সময় তোমরা বাড়িতে অবস্থান করবে। বাড়িতে অবস্থান করে সুস্থ থাকার চেষ্টা করো আর ভালোভাবে পড়াশোনা করো। যেহেতু এখন স্কুল বন্ধ, হ্যাঁ, তোমরা বাড়িতে অবস্থান করবে, অযথা বাইরে বের হবে না। অবশ্যই মাস্ক পরে বের হবে যদি বের হতে হয়। তোমরা সবাই সুস্থ থাকবে এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।